আমন্ত্রণ জানাই এটি নিউজের রোজ রাতে নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে আমরা সাম্প্রতিক এবং জনগুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে অনুষ্ঠানে আলাপ করি, একই সঙ্গে দিনের প্রধান প্রধান খবরগুলোকে দিন শেষে আবারও ফিরে দেখবার চেষ্টা করি। আমরা আজকে অনেকগুলো খবর আমাদের কাছে আছে, তবে সবগুলো খবর আমরা আমাদের এই সংক্ষিপ্ত সময়ে হয়তো আমরা পারবো না সবগুলো বিষয় নিয়ে আলাপ করতে, তাও চেষ্টা করছি। বিশেষ করে আজকে আমরা জানি যে দেশের 24টি পৌরসভায় নির্বাচন হয়েছে এবং আমাদের এটি নিউজে যারা সারাদিন ছিলেন অন্যান্য গণমাধ্যমেও যেমনটি বলা হচ্ছিল যে নির্বাচন আসলে শান্তিপূর্ণই ছিল সার্বিকভাবে, তবে কোথাও কোথাও হয়তো কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে, যেটি খুবই স্বাভাবিক, ঘটেই থাকে। তবে ওভারঅল শান্তিপূর্ণ ছিল এবং বেশিরভাগ পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলাপ করতে চাই। 24টি নয়, আমাদের সঙ্গে আমরা চেষ্টা করছি কয়েকজন জেলা প্রতিনিধি আমাদের সঙ্গে যুক্ত হবেন, তাদের জেলার যে পৌরসভাগুলোতে নির্বাচন হয়েছে সেগুলো নিয়ে আমরা একটু আলাপ করব। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে যাদেরকে আমরা পাচ্ছি, আমাদের সঙ্গে আছেন আমাদের সাভার প্রতিনিধি জাহিদ হাসান শাকিল, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল পারভেজ, রয়েছেন পাবনা প্রতিনিধি রিজভী জয়, রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব, বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবির এবং খুলনা প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালি। সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য। আমরা প্রথমে শুরু করতে চাই ঢাকার অর্থাৎ সাভার প্রতিনিধিকে দিয়ে। ধামরাইতে তো আজকে বোধহয় নির্বাচনটি হলো, পৌরসভা নির্বাচন। তো কেমন হলো নির্বাচন, পরিস্থিতি কেমন ছিল, শান্তিপূর্ণ কিনা বা কোনো বিক্ষিপ্ত কিছু ঘটলো কিনা, ওভারঅল ভোটারদের কি ধরনের প্রতিক্রিয়া ছিল, তাদের কি ধরনের চাওয়া পাওয়ার হিসেব নিকেশ কি মিলল না মিলল, একটু যদি ছোট করে আমাদের সঙ্গে শেয়ার করেন। নরজ, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আপনি জানেন যে ঢাকা জেলার ধামরাই উপজেলার ধামরাই পৌরসভা ঢাকার সবচেয়ে কাছের এই পৌরসভাটি 1994 সালে প্রতিষ্ঠা হয় এবং 2004 সাল থেকে প্রথম ভোট হয়ে অনুষ্ঠিত আছে। প্রথম শ্রেণীর একটি পৌরসভা। তো একটি বিষয়ে এই ধামরাই পৌরসভায় আমরা দেখেছি আজকে যে ভোটারের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো ছিল। সারাদিনই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন্দ্রগুলো ঘুরে দেখেছি। 21টি কেন্দ্র ছিল মোট। অধিকাংশ কেন্দ্র আমরা ঘুরে দেখেছি যেখানে ভোটারের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নারীরা আমরা দেখেছি যে দীর্ঘ সারি দিয়ে সারা দিন আসলে ভোট দিয়েছেন এবং তাদের ভিতরে যে ভোট দেওয়ার বিশেষ করে এবার ইভিএম এ প্রথম ভোট দিল, এটা নিয়েও কিন্তু ব্যাপক তাদের উৎসাহ ছিল, যেটা আসলে উদ্বুদ্ধ করেছে অন্যান্যদের এবং প্রার্থীরা নিজেরাও এসে এই বিষয়গুলো মানে তারাও উদ্বুদ্ধ হয়েছেন যে এত ভোটার আসলে দেখে। আর এখানে যদি আমরা বলি যে নিরাপত্তার বিষয়ে আমরা অন্যান্য নির্বাচনের তুলনায় দেখেছি অনেক বেশি আসলে নিরাপত্তার বিষয়টি জোর দেওয়া হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে একজন পুলিশ পরিদর্শকের অধীনে আসলে তারা দিয়েছেন। একাধিক মানে পুলিশ ছিল, তারপর আনসার, র্যাব, তারপরে বিজিবি মোতায়েন ছিল। একটি বিষয় আমি বলবো যে এখানে আমরা যেটা দেখেছি যে অনেক বয়স্ক নারী বা পুরুষ, যদিও ধামরায় অনেক কিছু এলাকা আছে পৌরসভার আশেপাশে যেগুলো হয়তো গ্রাম পরিবেশ, তারা হয়তো শিক্ষা বা এত সচেতনতার জায়গাটা এখনো যেতে পারেনি যে আসলে এই ডিজিটাল বিষয়টিতে। তো তারা তাদের এর আগেও কিন্তু বেশ কয়েকদিন যাবতই ইভিএম এর বিষয়ে সচেতনতা করা হয়েছে, পদ্ধতিগুলি দেখানো হওয়ার চেষ্টা করা হয়েছে। তার মধ্যে অনেকে হয়তো বাদ পড়েছেন, তারা আসলে ভোট কেন্দ্রে এসে কিছুটা সংশয় নিয়ে এসেছিলেন। তাদের হয়তো পরবর্তীতে বিভিন্ন কাউন্সিলিং করে বা সময় লেগেছে এই বিষয়টাতে। আমরা দেখেছি যে অনেক সময় যে ভোট শেষ হওয়ার পরে যে সারিটা ছিল সেটা আবার সময় নিয়ে সেই ভোটগুলো শেষ করতে হয়েছে। আর এখানে অপ্রীতিকর কোনো ঘটনার আমরা আসলে কোনো খোঁজ পাইনি। তবে বিএনপি যিনি প্রার্থী ছিলেন নাজিমউদ্দিন মঞ্জু, তিনি কিন্তু বিভিন্ন অভিযোগ দাবি তুলেছেন, তার এজেন্ট বের করে দেওয়া হয়েছে, এইসব দাবি তুলে আবার পুনর নির্বাচনের তিনি দাবি করেছেন। আরেকটু আমি একটি ধারণা নিয়ে রাখতে চাই, ধামরাই পৌরসভায় ভোটার সংখ্যা 42,700 প্রায়। তার মধ্যে কিন্তু প্রায় আমরা যেটা জেনেছি প্রায় 52% মতন ভোট কাস্ট হয়েছে। তার মধ্যে ইতিমধ্যে বেসরকারি ভাবে নৌকা প্রতীকে গোলাম কবির মোল্লা কিন্তু জয়লাভ করেছেন। সেখানে 23,110 ভোট এবং অন্যদিকে যে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আর কি বিএনপি ধানের শীর্ষে যিনি নাজিমউদ্দিন মঞ্জু, তিনি 1,503 ভোট পেয়েছেন। অন্যদিকে আরেক প্রার্থী মার প্রার্থী ছিলেন, তিনি 272 ভোটে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা মার্কায়। আরেকটি এখানে আমি বিষয়ে অপ্রীতিকর ঘটনা আসলে আমরা শুনেছি যে একজন গণমাধ্যম কর্মী আসলে প্রিজাইডিং অফিসারের বা যে লাঞ্ছনার একটা শিকার হয়েছেন। আমরা গিয়েছিলাম ঘটনাস্থলে, খবর নিয়েছি যে অনিয়মের ছবি তুলতে চেষ্টা করা হয়েছে, তার পরবর্তীতে
প্রিজাইডিং অফিসারের সাথে আসলে বাকবিতণ্ডা হয়, এই বিষয়টা আমরা জেনেছি। এই ছিল সর্বোপরি কিন্তু বলা যায় যে সার্বিকভাবে আসলে এক ভোটার ধরনের শান্তিপূর্ণই ছিল, আমরা যেমনটি আসলে আপনার কথা থেকে বুঝলাম। আমরা ঠিক একই পরিস্থিতি শুনতে অন্যদের সঙ্গে একটু কথা বলতে চাই। চট্টগ্রামে যাব এবার, আমাদের প্রতিনিধি মনিরুল পারভেজ আমাদের সঙ্গে আছেন। আজকে তো চট্টগ্রামে সীতাকুণ্ড পৌরসভায় নির্বাচনটি হলো, তো কেমন হলো নির্বাচনের খবর যদি আমাদেরকে বলেন। নরোজ, আপনাকে ধন্যবাদ। জি। আর এই মুহূর্তে যারা শুনছেন তাদের সবাইকে জানিয়ে রাখি, চট্টগ্রাম সীতাকুণ্ডে যে নির্বাচনটি ছিল সেটি অন্যান্য যে নির্বাচনগুলো অতীতে হয়েছে তার চেয়ে একদম উৎসবমুখর ছিল, আমরা সকাল থেকে যেটা দেখতে পেয়েছি। তো সীতাকুণ্ড পৌরসভায় ভোটার ছিল মাত্র 34,813 জন, এবং তার মধ্যে কিন্তু ভোট কাস্ট হয়েছে 14,227টি। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই মানে 50% ঠিক না, 45% এ ধরনের ভোট কিন্তু কাস্ট হয়েছে। আর সকাল থেকে আমরা যেটা দেখতে পেয়েছি যে এখানে সারিবদ্ধ ভাবে মহিলারা একদম 1.5 ঘন্টা দাঁড়িয়ে একটি ভোট দিয়েছেন, সে ধরনের ঘটনা আমাদের কিন্তু এবার চোখে এসছে। এবং ওনারা আমাদের সাথে বক্তব্য আমি দেখানোর চেষ্টা করেছিলাম, তখন কিন্তু তারা বলেছেন যে আমি 1.5 ঘন্টা দাঁড়িয়ে একটি ভোট দিয়েছি। এটা মানে অনেক একটি আনন্দের ব্যাপার ছিল ভোটারদের কাছে। আর একটি বিচ্ছিন্ন ঘটনা সেটি হচ্ছে যে ঠিক দুপুরের পরে 1:15 দিকে কিছু উচ্ছৃঙ্খল কর্মী ওরা একটি ভোট কেন্দ্র, সেটা ছিল 7 নম্বর ওয়ার্ডে একটি ভোট কেন্দ্রে একটু হামলা চালায়। তবে একটি ইভিএম মেশিন ভাঙচুর হয় এবং বাইরে ভোট কেন্দ্রের বাইরে কিছু ককটেল বিস্ফোরণ করে একটু আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেছিল। কিন্তু প্রশাসনের যে হস্তক্ষেপ, সাথে সাথে এই জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, তারপরে র্যাব, পুলিশ, বিজিবি সব সাথে সাথে যাওয়ার পরে 20 মিনিট অবশ্য বন্ধ ছিল ভোট, এরপরে আবার ভোট শুরু হয় ওই কেন্দ্রে। তবে এই যে একটি বিচ্ছিন্ন ঘটনা, এটি ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ ভাবে কিন্তু ভর্তি হয়েছে। আর আওয়ামী লীগের যে এখানকার তিনি প্রার্থী, যিনি হচ্ছে বদিউল আলম, তিনি 10,829 ভোট পেয়ে উনি নির্বাচিত হয়েছেন, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি, 3,072 ভোট পেয়েছিলেন। অর্থাৎ ভোট কেন্দ্রের যে পরিবেশটি সেটি কিন্তু সকাল থেকে খুব শান্তিপূর্ণভাবে ছিল। শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা ছিল, চেষ্টা ছিল, প্রশাসন হস্তক্ষেপে সেটি আর বেশি জি। দূর গড়াতে পারেনি। অনেক চট্টগ্রাম থেকে ধন্যবাদ, ছিল অনেক আসলে। ধন্যবাদ আমাদের সীতাকুণ্ডের খবরগুলো জানিয়ে দেওয়ার জন্য। আমরা একটু এ পর্যায়ে যাব রাজশাহীতে বুলবুল হাবিব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। বুলবুল হাবিব, গতকালকেই আপনার সঙ্গে আলাপ হচ্ছিল যে ভোটের আগের দিনের কি খবর, তো আজকে তো ভোটটা হয়ে গেল, কি খবর আমাদেরকে জানাবেন। দুটো পৌরসভায় তো সেখানে নির্বাচন হলো, পটিয়া এবং আহ, কাটাখালী। হ্যাঁ নরোজ, আসলে আমি প্রথমে ভোটের খবরটাই আসলে জানাতে চাই যে হলো কাটাখালী পৌরসভাতে যে প্রার্থী, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, তিনি আসলে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে প্রায় 15,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। আর পুঠিয়া পৌরসভায় সেখানে বিএনপি মনোনীত প্রার্থী জয়লাভ করেছে, সেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তার কাছ থেকে প্রায় 760 ভোট বেশি পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। আর অন্যান্য সারা দেশের মতোই আসলে রাজশাহীতেও খুবই শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, এবং সেখানে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশ ভালো। এবং রাজশাহীতে আপনি জানেন যে গতকাল আসলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল। এই শীতের তীব্রতা উপেক্ষা করে কিন্তু ভোটারদের উপস্থিতি বেশ সন্তোষজনক ছিল। এবং আমি যেটা শুনেছি যে আসলে নির্বাচন কমিশন থেকে যে প্রায় 75% ভোট তারা কাস্ট করেছেন, এবং প্রত্যেকটা কেন্দ্রেই আসলে ভোটের উপস্থিতি বা পরিবেশ সবই ভালো ছিল। তবে ইভিএম এ পদ্ধতিতে যেহেতু ভোট এবার অনুষ্ঠিত হচ্ছে, সে কারণে কিন্তু প্রার্থীরা, বিশেষ করে নারী প্রার্থীরা বা যারা আসলে, যেহেতু গ্রামের লোকজন ভোট প্রদান করেছে, সেগুলো ডিজিটালাইজেশন হওয়া বা তাদেরকে অনেকেই বলেছে যে আসলে তারা এই বিষয়ে প্রশিক্ষণ পেয়েছে, কিন্তু অনেকেই প্রশিক্ষণ পাননি সেটা বলেছেন। ফলে ইভিএম এর কারণে একটু ধীরগতিতে ভোট হয়েছে। তবে আর ভোটের ফলাফল হওয়ার পরে কিন্তু রাজশাহীর একটা ওয়ার্ডে সেখানে কিন্তু হলো ইভিএম ছিনতাইয়ের একটা ঘটনা ঘটেছে। মানে পরাজিত কাউন্সিলর প্রার্থী যিনি, তিনি 8 ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে পরাজিত হওয়ার ফলে তিনি কিন্তু ইভিএম এর প্রিসাইডিং অফিসার সহ পুলিশের যারা দায়িত্বে নিয়োজিত ছিলেন তাদের উপরে হামলা করে, এবং 4-5 জন পুলিশ সেখানে আহত হয়। পরে পুলিশের ইভিএম ছিনতাই করে নিয়ে যায়।
তারপর যদিও পুলিশ সেই ইভিএমটা উদ্ধার করেছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সেই পরাজিত প্রার্থীর বিরুদ্ধে। এই ঘটনার বাহিরে আসলে বলা যায় যে সব মিলিয়ে বলা যায় যে রাজশাহীতে শান্তিপূর্ণ যে দুইটা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বেশ শান্তিপূর্ণভাবে, এবং কোথাও কোনো প্রার্থীদের কাছ থেকে কোনো ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ এই ধরনের কোনো ঘটনা ছিল না আসলে। জি, অনেক ধন্যবাদ। খুব সংক্ষেপে আপনি দুটো পৌরসভা আমাদেরকে শুনিয়ে দিলেন আজকের খবর। আমরা একটু দুটো পৌরসভা আরেকটি জেলায় হয়েছে, সেটা হলো বরিশাল। বরিশালে আমাদের সহকর্মী হুমায়ুন কবির আমাদের সঙ্গে আছেন। উজিরপুর এবং বাকেরগঞ্জ দুটো পৌরসভার খবর আমরা আজকে শুনবো। সেখানে কেমন হলো নির্বাচন? হ্যাঁ, আসলে নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে হয়েছে। বরিশালের উজিরপুর এবং বাকেরগঞ্জ নির্বাচনের পরিবেশ সুন্দর ছিল, এবং নির্বাচনে ভোট গ্রহণকালে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে মহিলা ভোটারদের প্রচুর উপস্থিতি ছিল, সেটি দেখার মতো। আর এখানে আজকের প্রচন্ড শীত ছিল, শীতের উপেক্ষা করেও ভোটার আসছেন, তারা ভোট দিয়েছেন। এখানে একটি সমস্যা যেটি দেখা দিয়েছে, যে যেহেতু এখানে এই প্রথম ইভিএম পদ্ধতিতে নির্বাচন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, এ কারণে অনেকে কিন্তু এসে ভোট না দিয়ে চলে গেছে। তাদের অনেকে আসছে, তাদের যে হাতের আঙ্গুলের ছাপ সেটি না মেলার কারণে তারা ভোট দিতে পারেনি। আবার এই ইভিএম বিষয় যে সচেতনতা এবং তাদের যে অবৈধকরণ সেভাবে হয়নি। যেমন এখানে 28 আজকে নির্বাচন হলো, কিন্তু 2-3 দিন আগে তারা কিছু কর্মশালা করেছে। সেখানে দুটি পৌরসভায় যে 27,000-এর অধিক ভোটার, সেখানে সবাইকে এই বিষয়টি সেভাবে জ্ঞাত করা হয়নি। এই কারণে অনেকেই এই ভোট দিতে গিয়ে তারা সমস্যার সম্মুখীন হয়েছে। আমি কোন কোন কেন্দ্রে দেখতে পেয়েছি যে অনেক ভোটাররা লাইনে দাঁড়িয়েছে। কেউ সকাল 8টায় এসেছে, কিন্তু সে দুপুর পর্যন্ত ভোট দিতে পারেনি। কারণ এই ইভিএম পদ্ধতিতে ভোট যে দিচ্ছে সেটি গতি খুবই স্লো ছিল। এ কারণে তাদের কিছুটা সমস্যা হয়েছে। তবে বেশিরভাগ ভোটাররা বেশিরভাগ এই ইভিএম পদ্ধতিকে তারা স্বাগত জানিয়েছে, যে খুব কম সময় এবং খুব দ্রুত তারা ভোটটি দিতে পারেছে। কেউ কেউ বলেছে, আবার কেউ কেউ এটার সাথে বলছে তারা অবহিত হয়নি এ কারণে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই সুন্দর ছিল এখানে। সেভাবে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে উজিরপুর পৌরসভার যে মহিলা কলেজ কেন্দ্রে, সেখানে দুজন কাউন্সিলর প্রার্থীর ভিতরে সংঘর্ষ হয়েছে, সেখানে টেবিল ছাড়া ভাঙচুর হয়েছে, কয়েকজন আহত হয়েছে। যদিও পরবর্তী সময় সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা এসে পৌঁছে নিয়ন্ত্রণে রেখে, সেখানে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী ছিল। এখানে পুলিশের পাশাপাশি আনসার, র্যাব এবং বিজিপিও ছিল। আর ফলাফল ঘোষণা করেছে, যেমন দুটি পৌরসভায়, যেমন বাকেরগঞ্জ পৌরসভায় লোকমান সেন ডাকুয়া, তিনি 7,000-এর অধিক ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। আর উজিরপুরে গিয়াসউদ্দিন ব্যাপারে তিনি 5,000 অধিক ভোট পেয়েছেন। এখানে উজিরপুরে নিকটতম প্রতিদ্বন্দ্বীর সাথে তার যে নির্বাচনের যে ফলাফল অনেক ব্যবধান। সেখানে 600 উপরে পেয়েছে বিএনপি প্রার্থী শহীদুল ইসলাম খান। আর বাকেরগঞ্জে সেখানে বিএনপি প্রতিদ্বন্দ্বী আসতে পারেনি, সেখানে ইসলাম ঐক্যজোট সেখানে 2,000-এর বেশি ভোট পেয়েছে। আমি একটি জিনিস বলতে পারি, যে আসলে ভোটাররা যে ভোটের যে পরিবেশটি আমি বলবো, আমি উজিরপুরের বেশ কয়েকটি কেন্দ্র আমি ঘুরে দেখেছি, সেখানে ভোটাররা আসছে। তাই কোনো কোনো কেন্দ্রে আবার ভোটারদের উপস্থিতি আমরা কমও দেখতে পেয়েছি। যে এখানে ভোটের যে হারও এখানে 40 থেকে 50 পর্যন্ত ভোট পড়েছে। সব দিক মিলিয়ে বরিশালের নির্বাচনী পরিবেশটি খুবই সুন্দর ছিল, কোনো ধরনের কোনো সহিংস ঘটনা ঘটেনি। আমরা সারাদিন আসলে সেরকম খবরই শুনছিলাম। আমরা একটু শুনতে চাই পাবনায় আসলে কি ঘটেছে। সেখানকার চাটমোহর পৌরসভার নির্বাচনের খবর আমাদেরকে জানাবেন আমাদের সহকর্মী রিজভী জয়। নরজ, চাটমোহর আসলে পাবনার ছোট্ট একটি পৌরসভা এবং জলমিল অধ্যুষিত অঞ্চল, এবং সারা দেশের মতো এখানে উত্তরাঞ্চলে কিন্তু তীব্র শীত থাকে, এবং আজকেও তার ব্যতিক্রম ছিল না। কিন্তু তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকে কিন্তু প্রচুর ভোটারের উপস্থিতি আমরা দেখেছি প্রত্যেকটি কেন্দ্রে। এবং সবচেয়ে বেশি যে কথাটি সব জায়গা থেকে আসছে, যে নারী ভোটারদের উপস্থিতি। এবং এখানে কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত একটি অঞ্চল, সেখানে কিন্তু প্রচুর নারী ভোটার, এবং তারা কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবেই এখানে ইভিএম পদ্ধতিতে ভোট হয়েছে। তো সেই নির্বাচনে তারা কিন্তু একদম স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছেন। তো নির্বাচনের ফলাফলের দিকে যদি আমরা একটু জানিয়ে দিতে চাই, এখানে 12,000-এর মতো ভোটার ছিল। তো সেই ভোটের মধ্যে আওয়ামী লীগ প্রার্থী যিনি সাখাওয়াত হোসেন সাখো, তিনি 5,812 ভোট পেয়ে
বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান, তিনি পেয়েছেন 842 ভোট এবং আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থী ছিলেন রেজাউল করিম, তিনি পেয়েছেন 161 ভোট এবং বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে আরশেদ আলী, তিনি পেয়েছেন 85 ভোট। তো আসলে মানে বিজয়ী প্রার্থীর সাথে এই প্রার্থীদের অন্যান্যদের এত ভোটের ব্যবধান কেন, এরকম একটি প্রশ্ন আসতেই পারে। তো সেক্ষেত্রে মানে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, সকাল 11টা নাগাদ কিন্তু এখানে যে দুজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন আওয়ামী লীগের এবং বিএনপির, তারা কিন্তু দেশ বিষয়ে কথা বলছিলেন, কিন্তু কোনো একটা সমস্যা হয়েছে, আমরা তার কথা শুনতে পাচ্ছি না। আমাদের সঙ্গে খুলনা প্রতিনিধি আছেন পলাশ চন্দ্র ঢালি, সেখানকার চালনা পৌরসভার কি খবর যদি আমরা এই ফাঁকে শুনে নেই। পলাশ চন্দ্র ঢালি শুনছেন? জি, পলাশ চন্দ্র ঢালি। খুলনা বিভাগে মোট 3টি পৌরসভার নির্বাচন হয়েছে। আমার কাছে, যদিও আমি চালনাতে ছিলাম সারাদিনই, তারপরেও আমার খুলনা অঞ্চলের যিনি আঞ্চলিক কর্মকর্তা জনাব মোহাম্মদ ইউনিস আলী, উনি আমাকে যে তথ্য দিয়েছেন সেটা হচ্ছে চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়ার খোকসাতে 2টা পৌরসভার নির্বাচন হয়েছে এবং ওখানে খুব শান্তিপূর্ণভাবেই নির্বাচন সম্পন্ন হয়েছে। ওখানে আমি যে তথ্যটি দিতে চাই সেটা হচ্ছে কুষ্টিয়ার খোকসাতে মোট 9টি কেন্দ্র এবং ওখানে ভোটার সংখ্যা হচ্ছে 14,940। ওখানে মোহাম্মদ তরিকুল ইসলাম আওয়ামী লীগের প্রার্থী ছিলেন, যিনি 9,382 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং বিএনপির প্রার্থী রাজু আহমেদ ওখানে 1,584 ভোট পেয়েছেন ওখানে। এবং সারাদিনই খুব শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে ওখানে। আর এছাড়াও আমি যেটা জানাতে চাই, চুয়াডাঙ্গায় হচ্ছে মোট ভোটার সংখ্যা ছিল 67,808। ওখানে কেন্দ্র সংখ্যা 33 এবং সবকটি কেন্দ্রের ফলাফল শেষে বেসরকারিভাবে মনোনীত হয়েছেন জাহাঙ্গীর আলম মানিক, তিনি নৌকা প্রতীক নিয়ে ছিলেন এবং ওখানে 22,339 ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনিরুল হাসান, উনি ছিলেন মোবাইল প্রতীক নিয়ে। ওনার প্রাপ্ত ভোট সংখ্যা হচ্ছে 7,657 ভোট। তো ওখানে এবং এই দুটি কেন্দ্রের আমি ফলাফল যেটা পেয়েছি, দুজনই আওয়ামী লীগের প্রার্থী ওখানে বিজয়ী হয়েছেন। আর চালনার যে কথাটা আমি বলছিলাম, আগের বার লাইনটা কেটে গেছিল। চালনাতে আমরা ভোট গণনা শেষে যেটা বেসরকারিভাবে আমরা ওখান থেকে জানতে পেরেছিলাম যে বিজয়ী হয়েছেন সনৎ কুমার বিশ্বাস। যদিও একটা ঘটনার কেন্দ্র করে ওখানে বিএনপির যিনি প্রার্থী, তিনি আজকে হঠাৎই 3:32 উনি ইন্তেকাল করেছেন, সম্ভবত করোনাতে, আমরা যেটা জানতে পেরেছি। তো এই কারণে হয়তো সাময়িকভাবে আমাদেরকে নির্বাচন কমিশন অফিস থেকে বলেছেন যে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তো এটার পরবর্তীতে হয়তো আরো বিস্তারিত জানা যাবে। খবর আমরা হয়তো জানতে পারবো। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ আমাদেরকে অনেকগুলো খবর একসঙ্গে জানিয়ে দেওয়ার জন্য। আমরা এবার ছোট ছোট করে সবার কাছে একটু ছোট কথা শুনতে চাই। শুরু করছি হুমায়ুন কবির, আমাদের বরিশালের সহকর্মী। আমরা যে ব্যাপারটি দেখছিলাম যে জাতীয় নির্বাচনের পরে সারা দেশে কিন্তু রাজনীতি নিয়ে মানুষের যে আগ্রহ, উত্তেজনা, এটা একদম নিরুত্তাপ একটা পরিস্থিতি বিরাজ করছিল। এর মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে আমরা দেখলাম যে উপনির্বাচন হলো, সেখানেও কিন্তু এক ধরনের নিরুত্তাপ একটা পরিবেশের কথা আমরা আসলে শুনে এসেছি। কিন্তু এই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তো আসলে এটার সমীকরণ, এটার প্রেক্ষাপট তো আসলে একেবারেই ভিন্ন এবং সেখানে যে জনপ্রতিনিধিরা যে নির্বাচিত হন তারা অনেক বেশি জনগণের অনেক কাছাকাছি থাকবার, তাদের সঙ্গে কাছাকাছি থেকে কাজ করবার হয়তো তাদের অনেক সুযোগ ঘটে, ফলে সেখানকার প্রেক্ষাপট পরিস্থিতি নিশ্চয়ই ভিন্ন। তো এই পৌরসভা নির্বাচন ঘিরে সেখানকার স্থানীয় রাজনীতিতে কি কোনো নতুন করে কোনো সাড়া পড়লো বা নতুন করে কোনো প্রাণ সঞ্চার হলো কিনা, ছোট করে যদি আপনি একটু আপনার পর্যবেক্ষণ থেকে বলেন। হ্যাঁ, আমি এটা বলতে পারি যে এই নির্বাচনের কারণে যে রাজনৈতিক অঙ্গন কিছুটা চাঙ্গা যে হয়েছে এবং সেটা বলা যায়। তবে আমি যে জিনিসটি দেখতে পেলাম আমার অভিজ্ঞতার আলোকে, যে এই স্থানীয় সরকার নির্বাচনে বিশেষ করে যে আওয়ামী লীগের ভিতর যেভাবে প্রাণ চাঞ্চল্য, নেতা কর্মীরা যেভাবে তাদের উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি, সেভাবে কিন্তু
অন্য দল আমি সেটা দেখতে পাচ্ছি না। যেমন বরিশালে যে নির্বাচনটি হলো, এই যে দুটি পৌরসভা নির্বাচন হতো, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মাঠ পর্যায়ে যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের যে প্রাণ চাঞ্চল্য ছিল, তাদের কাজের গতি ছিল, সেভাবে কিন্তু আমরা বিএনপির নেতা কর্মী বা অন্য রাজনৈতিক দলের নেতা কর্মী দেখতে পাইনি। আমরা যে কেন্দ্রগুলো ঘুরেছি সেখানে অনেক জায়গায় এজেন্ট পর্যন্ত আমরা পাইনি। জি। সুতরাং প্রাণ চাঞ্চল্য আসলেও সেখানে সব দলের বিরুদ্ধে আমরা সেটি দেখতে পাচ্ছি না। সেটি হয়তো আরো অপেক্ষা করতে হবে। আমরা দেখছিলাম যে জাতীয় নির্বাচনের পরে এক ধরনের নিরুত্তাপ পরিস্থিতি ছিল দেশের রাজনীতিতে, কিন্তু ছোট ছোট স্থানীয় সরকার নির্বাচন ঘিরে আবারও সেখানকার সেই জনপদগুলোতে রাজনীতি, স্থানীয় রাজনীতিতে কি প্রাণ সঞ্চার হলো কিনা সেই বিষয়গুলো শুনতে চাইছিলাম। এবার যেতে চাই বুলবুল হাবিব, রাজশাহী প্রতিনিধি, কি যোগ করবেন? নরোজ, আসলে ঠিকই বলেছেন যে আসলে একটা ভোটের যে খরা ছিল, গত নির্বাচনের আগ থেকে ভোটের একটা খরা ছিল। স্থানীয় সরকার নির্বাচন কিন্তু সেটা অনেকটাই অনেকটাই বলা যায় যে মানে বেশ ভালোভাবে কাটিয়ে দিয়েছে, কারণ ভোটারদের উপস্থিতি আমাদেরকে আসলে সেটা জানান দিয়েছে যে আসলে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে আসলে ভোটাররা ইচ্ছুক এবং উচ্ছ্বাসমুখর পরিবেশে তারা ভোট দিতে চান। ফলে ভোটের যে খরা, ভোটারদের যে খরা ছিল, সেটা কিন্তু কেটে গেছে বলা যায় এই স্থানীয় নির্বাচনের মাধ্যমে। আর রাজনীতিতে যেটা বলা যায় যে আসলে আমাদের যে এখানে যেহেতু রাজশাহী পুঠিয়া পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী তিনি জয়লাভ করেছেন, এবং কাটাখালী পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। আমরা যেটা দেখেছি যে আসলে প্রার্থী কেন্দ্রিক যে গণযোগাযোগ, গণসংযোগ, সেটা কিন্তু বেশ ভালো ছিল, এবং এই ভোটকে কেন্দ্র করে ভোটারদের ভিতরেও একটা উচ্ছ্বাস ছিল। কিন্তু রাজনীতি যে একটা চাঙ্গা, বা রাজনীতিতে যে সেইটা কিন্তু মানে যেটা নিরুত্তাপ, সেই নিরুত্তাপটাই কিন্তু থেকে গেছে কিছুটা, হয়তো বা ভোটের জন্য একটা কিছুটা কেটেছে, সেটা ঠিক। কিন্তু সার্বিকভাবে যদি বলা যায় যে আসলে রাজনীতির যে নিরুত্তাপ, সেটা কিন্তু রয়ে গেছে। এখন এইটা আসলে যদি এইরকম ভাবে আরো ভোটগুলো, আগামী যে ভোটগুলো অনুষ্ঠিত হবে সেই ভোটগুলো যদি হতে থাকে, এবং এইরকম পরিবেশ যদি থাকে, কারণ এখন পর্যন্ত এই যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনকে নিয়ে কিন্তু কোনো প্রার্থীর পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ, এই ধরনের পরিস্থিতি রাজশাহীতে অন্ততপক্ষে আমরা দেখি নাই। দু একটা একটু বিচ্ছিন্ন ঘটনা, সেটা কাউন্সিলরদের মধ্যে ছাড়া। ফলে বলা যায় যে এই ভোটের এই পরিস্থিতি আগামীতে হয়তো বা রাজনীতিতে আরো তাহলে রাজশাহীর যে খবর আমরা পেলাম তাতে তো রাজশাহীর প্রতিবেশী পাবনা জেলাতেও নিশ্চয়ই একই খবরই শুনবো। আমাদের চাটমোহর পৌরসভা ঘিরে, নির্বাচন ঘিরে রিজভিজয় আমাদের পাবনার প্রতিনিধি কি যোগ করবেন? নরোজ, আপনি যে প্রসঙ্গটি বারবার বলছিলেন যে জাতীয় নির্বাচন এবং এই স্থানীয় সরকারের এই নির্বাচনের মধ্যে কিন্তু কিছু বেসিক তফাৎ রয়েছে। তো সেই জায়গা থেকে আসলে এখানে পাবনায় কিন্তু সকাল 11টা নাগাদই যে আওয়ামী লীগ ছাড়া প্রায় অন্যান্য প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু নির্বাচন বয়কট করেছেন। তারপরেও কিন্তু বিকেল 4টা পর্যন্ত নির্বাচন একদম উৎসবমুখর এবং ভোটারে পরিপূর্ণ ছিল প্রতিটি কেন্দ্র। এর কারণ যদি আপনি জানতে চান, তাহলে কিন্তু আপনি জানেন যে পাবনা নয় শুধু, প্রত্যেকটি পৌরসভায় কিন্তু যেই ওয়ার্ড কাউন্সিলররা প্রতিদ্বন্দ্বিতা করেন সেখানে কিন্তু তাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং এলাকা ভিত্তিক একটি যোগাযোগের একদম তৃণমূল জনপ্রতিনিধি, যাকে খুব কাছে পাওয়া যায়, তাকে নির্বাচিত করার জন্য এক ধরনের প্রচেষ্টা থাকে। এবং এই ভোটের শেষে কিন্তু যে আনন্দ মিছিল থেকে শুরু করে উৎসব মুখরতা সবকিছু ছিল। আর তবে রাজনীতির যে গুণগত পরিবর্তন, সেটি কিন্তু আওয়ামী লীগে এর মধ্যে আসলে যে নির্বাচন কেন্দ্রিক যে প্রার্থী মনোনয়ন বা তাদের সাংগঠনিক তৎপরতা, কমিটি, এগুলো কিন্তু চলমান রয়েছে। অপরদিকে যে বিরোধী দল বিএনপি, তাদের মধ্যে কিন্তু এখনো দ্বন্দ্ব কোন্দল রয়েছে। এই কারণে তারা কিন্তু একাধিক প্রার্থী দিয়েছে এবং তারা প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু এজেন্ট দিতে পারেনি, এবং এই ধরনের একটি পরিস্থিতিতেও তারা কিন্তু আসলে ঐকমত্যে পৌঁছাতে পারছে না। এবং এই সাংগঠনিক দুর্বলতা পুরো পাবনা জুড়েই, এবং আগামী নির্বাচনগুলোতেও আসলে তারা কতটুকু ঐক্যবদ্ধ হয়ে মাঠের রাজনীতিতে ফিরতে পারবে, সেটা নিয়ে কিন্তু জনমনে সংশয় থেকেই যাচ্ছে। অর্থাৎ আপনি যেমনটি বলছিলেন যে মানুষের মধ্যে যে এক ধরনের উৎসব মুখর, নির্বাচন ঘিরে যে একটা উৎসব মুখর পরিবেশ, সেই বিষয়টি আপনি পাবনার চাটমোহরে দেখেছেন। আমরা একেবারে উল্টো দিকে চলে যেতে চাই চট্টগ্রামে। সেখানে আমাদের সীতাকুণ্ড পৌরসভা নির্বাচন ঘিরে আমাদের সহকর্মী মনিরুল পারভেজ কি শোনাতে চান, আমরা ওটা শুনতে আগ্রহী। নরোজ, আমি তো জানি রাখি যে আপনি যেটা বলছেন উৎসাহ উদ্দীপনা, সেটা কিন্তু প্রচুর ভাবে লক্ষ্য করা যাচ্ছে। জি। তবে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে সীতাকুণ্ড পৌরসভায় আমরা দেখতে পেয়েছি 4 থেকে 5 জন জাতীয় পার্টি
এবং জামাতের প্রার্থী কিন্তু নির্বাচন করেছে। অর্থাৎ জামাতের প্রার্থী নির্বাচন করা, জাতীয় পার্টির প্রার্থী নির্বাচন করা, এতে বুঝতেই হবে যে এখানকার যে কিরকম একটি উচ্চমুখর পরিবেশ সৃষ্টি করতে পেরেছিল। আর সরকারের পক্ষ থেকে যদি দেখেছি প্রত্যেকটি ওয়ার্ডে, অর্থাৎ এখানে যে 9টি ওয়ার্ড, প্রত্যেকটি ওয়ার্ডের ম্যাজিস্ট্রেট থেকে আরম্ভ করে প্রশাসনের যে 3 স্তরের নিরাপত্তা, প্রচুর নিরাপত্তার কারণে মানুষের মধ্যে একটি উৎসাহ সৃষ্টি হয়েছে যে নির্বিঘ্নে ভোট দিতে পারবে। সে ধরনের একটি পরিবেশ সৃষ্টি হচ্ছে, যার কারণে মানুষ কিন্তু প্রচুর ভিড় করেছে এবং নারী পুরুষ একই কেন্দ্রে দেখেছে। গাদাগাদি করে যে করোনা, সেই করোনা কোনো প্রভাব কিন্তু আমরা দেখতে পাইনি। খুব গাদাগাদি করে দাঁড়িয়ে একদম সারিবদ্ধ ভাবে ভোটের জন্য একটু দাঁড়িয়ে থাকা, 1-1.5 ঘন্টা দেরি করে, যেহেতু ইভিএম মৌসুমে দেরি হচ্ছিল, তারপর তাদের কোন রকম একটু হয়তো মহিলারা আমাদেরকে বের হওয়ার পরে বলেছে যে 1.5 ঘন্টা দাঁড়িয়ে ভোট দিয়েছি, তারপরেও কিন্তু মানুষ খুশি। অর্থাৎ সরকারের যে একটি পরিবেশ সৃষ্টি করা, সেটি কিন্তু আসলে করতে পেরেছে। আর সীতাকুণ্ডের পরিবেশটা ছিল একটু ভিন্ন। এখানে আওয়ামী লীগের আসলে 9টি ওয়ার্ডে 76 জন প্রার্থী, মানে বুঝতে হবে যে এক একটি ওয়ার্ডে প্রায় জামাতের 4-5 জন এবং বিএনপির কয়েকজন বাদ দিলে প্রায় প্রত্যেকটি ওয়ার্ডে 5 থেকে 6 জন করে আওয়ামী লীগের প্রার্থী ছিল এক একটি পদের জন্য। এই জিনিসটি অবশ্য একটু এখানে উৎসবমুখর পরিবেশের কারণে এটি অবশ্য হয়েছে, বা হয়তো নেতৃবৃন্দ চেয়েছেন যে দেখি কে কাকে, কার জনপ্রিয়তা কতটুকু বেশি হবে আসলে চলে আসুক। তবে এইসব কারণেও দেখা গিয়েছে হয়তো প্রচুর ভিড় ছিল আসলে। মানুষের এক ধরনের আগ্রহ কৌতূহল এটা ছিল নির্বাচন ঘিরে, যেমনটি আসলে থাকে। আমরা পলাশচন্দ্র ঢালি আমাদের খুলনা প্রতিনিধির কাছে একটু যেতে চাই। আমাদের সঙ্গে সংযোগ, হ্যাঁ জি, আমাদের পলাশচন্দ্র ঢালি তিনি কি যোগ করবেন আমরা একটু শুনতে চাই। আহ, ঠিক সীতাকুণ্ডের মনিরুল পারভেজ ভাই যেমনটি বলছিলেন যে আসলে আহ, আহ, উৎসব মুখর পরিবেশ তো সব জায়গাতেই আমরা দেখেছি। একটা জিনিস স্থানীয় যারা নেতৃবৃন্দ তারা একটা আশঙ্কা করছিলেন যে যেহেতু করোনার একটা ভয় সবার মনে কাজ করছে, তো এই অবস্থাতে ভোটার উপস্থিতি কেমন থাকে। কিন্তু তারপরেও ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। সারাদিনই তারা গাদাগাদি করেই লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। এটা আহ, উম, একেবারেই বলা যায় যে সেই উৎসব মুখর যে পরিবেশটা, এটা বজায় ছিল সারাদিনই। এবং এটা না, প্রত্যেকটি কিন্তু কেন্দ্রেই নির্বাচনে যে উৎসব মুখর একই যে রকম পরিবেশের পরিস্থিতি। কথা আমরা শুনছি, তার রেশ আসলে সামনের দিনগুলোতে কতখানি থাকবে এটাও আমরা একটু বুঝতে চাই। সেটা তো আহ, আহ, বলা যায় যেহেতু আহ, দীর্ঘদিন পরে এই যে ভোটের যে পরিবেশটা হলো, এই পরিবেশটা তো অনেকাংশে পজিটিভ ভাবেই নিচ্ছে সবাই। যে এই যেহেতু সবাই উৎসবমুখর ভাবে এসেছে এবং প্রত্যেকটা দলের এখানে স্বরূপ উপস্থিতি ছিল, তো সেক্ষেত্রে বলা যায় যে এটা আগামী দিনগুলো অবশ্যই একটা পজিটিভ ভাব পরিবেশ নিশ্চয়ই। আসাটাই স্বাভাবিক। জি, অনেক ধন্যবাদ পলাশচন্দ্র ঢালি। আমরা আলোচনাও শেষ করতে চাই। আমাদের বাকি আছেন শুধু সাভার প্রতিনিধি জাহিদ হাসান শাকিল। ঢাকার ধামরাই পৌরসভার কি পরিস্থিতি সেটা তো আমরা আপনার কাছে শুনলাম, কিন্তু এই কাউন্সিলর নির্বাচন বা মেয়র নির্বাচন, এটা ঘিরে আসলে স্থানীয় সরকার নির্বাচনের যে একটি আলাদা আমেজ, আলাদা প্রেক্ষাপট, আলাদা বাস্তবতা, তার রেশ আসলে স্থানীয় রাজনীতিতে কতখানি কি থাকবে সেই আলোচনায় আমরা আছি। আপনি কি যোগ করবেন? নরেশ, ধন্যবাদ। সবাই যেমন বললো, আসলে উৎসবের কমতি কিন্তু ছিল না। আমরা দেখছি ভোট কেন্দ্রে সকাল থেকে যেমন আসলে ভিড় ছিল, বাইরে আমরা দেখেছি যে সমর্থনকারীরা লোকজনের উৎসাহ নিয়ে, উদ্দীপনা নিয়ে কিন্তু তারা উপস্থিত ছিল অনেকেই। আরেকটি বিষয় আমি বলবো, যেমন যারা এখানে ভোটার উপস্থিতি ছিল তাদের সাথে আমরা কথা বলেছি, নারী পুরুষ অনেকের সাথে, তাদের কাছে যেমন ইভিএম এর ভোটের বিষয়ে আগ্রহ ছিল যে দেশ ডিজিটাল হয়ে যাচ্ছে, হয়তো আমরা ডিজিটালে অংশগ্রহণ করতে হবে, নাহলে পিছিয়ে পড়বো। এই যে একটি প্রবণতা ছিল, এটা মানে খুবই ভালো লেগেছিল। এমনকি যে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ সর্দার একই সাথে আমাদের দেখা হয়েছে, আমরা নিজেরও আলোচনা করছিলাম যে ভোটার উপস্থিতি আসলে উনিও দেখে মানে হতবাক আসলে অনেকটা আমরা যত উপস্থিতি ছিল। আরেকটি বিষয় আমি আপনাকে বলবো নরোজ, যে এই যে ভোটের যে খরাটি ছিল, ওই এর মধ্য দিয়ে কিন্তু সেই খরা আমরা অনেকটাই কেটেছে। এই ঢাকা জেলার ধামরাইয়ের মধ্য দিয়ে আমরা দেখেছি বিএনপি প্রার্থীর যদিও তাদের ওরকম প্রচারণা বা উৎসাহ দেখা না গেলে, কিন্তু অন্য দলের যে আওয়ামী লীগ এবং হাত পাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের যে ব্যাপারটি দেখা গেছে, সেটা কিন্তু নতুন একটি মানে সঞ্চার হয়েছে রাজনীতিতে দেখা গেছে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী যে ভোট নিয়ে আসলে তাদের পদালোচনা বা কাজ করার যে উৎসাহ, সেটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। আরেকটি বিষয় আমি বলবো শেষ, যে এখানকার ভোটার একটা আমরা যে চোখে পড়ার মতো যেটি আমাদের দেখেছি, সেটা হচ্ছে তার উন্নয়নের বিষয়টা কিন্তু খুব জোর দিয়েছেন এবার।
যে যারা আসলে উন্নয়ন করবে কাজের জন্য তাদেরই বেছে নিবে। এই যে সচেতনতা দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে, তার ভোটটা কতটা মূল্যবান সেই জায়গাটা তারা উপলব্ধি করছেন, এটা খুব আমাদের অনেককে আমরা ভালো লেগেছে এই বিষয়গুলো আসলে সামনে এসেছে। আগামী ভোটারদের দিনের মধ্যে জন্য আসলে এই দেশের জন্য ধরনের আসলে সচেতনতা সফলতা। এবং এই ধরনের তাগিদ প্রার্থীদের প্রতি এই বিষয়গুলো বাড়ছে, এটাও একটা পরিবর্তন হয়তো গত কয়েক বছরে। অনেক ধন্যবাদ। আমরা আসলে একটা ভালো একটা আলোচনা করলাম আমাদের পৌরসভা নির্বাচন নিয়ে, এবং আমাদের যে 6 জন সহকর্মী আমাদের সারা দেশের তারা যুক্ত ছিলেন এই আলোচনায়, তাদের সবাইকে ধন্যবাদ। আমরা একটু আবারও শেষবারের মতো মনে করিয়ে দিই, আমাদের সঙ্গে ছিলেন আমাদের সাভার প্রতিনিধি জাহিদ হাসান শাকিল, ছিলেন পাবনার প্রতিনিধি রিজভী জয়, রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব, ছিলেন বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবির, চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল পারভেজ এবং খুলনা প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালি। সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমরা ধন্যবাদ। বাংলাদেশের পৌরসভা নির্বাচন নিয়ে আলোচনায় ছিলাম, এবার আমরা একটু দেশের বাইরে যেতে চাই এবং যথারীতি যুক্তরাষ্ট্রে। সেখানে অবশ্য নির্বাচনটি শেষ, আমরা নির্বাচন নিয়ে দীর্ঘ আলোচনা করেছি, সেখানকার নির্বাচনে কে জয়ী হবেন এবং কি পরিস্থিতি, কি সমীকরণ, বিস্তর আলোচনা হয়েছে। আমরা জানি কে বিজয়ী হয়েছেন এবং কে পরাজিত হয়ে তার মেয়াদের একদম শেষ দিনগুলো গুনছেন। আমরা সেই প্রসঙ্গে আলোচনায় থাকতে চাই এবং আমাদের সঙ্গে এ পর্যায়ে যুক্ত হচ্ছেন আমাদের একজন নিয়মিত অতিথি, যিনি মাঝে মধ্যে আমরা তাকে পাই, যুক্তরাষ্ট্র প্রবাসী তথ্য প্রযুক্তিবিদ এবং লেখক মোস্তফা তানিম। অনেকক্ষণ আপনাকে অপেক্ষায় রেখেছি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ নওরোজ ইমতিয়াজ আমাকে আমন্ত্রণ করার জন্য। জি, আমরা আসলে যুক্তরাষ্ট্রের মানে রাজনৈতিক খবরাখবর নিয়ে তো অনেক আলোচনা এর মধ্যে করেছি, আপনি অনেকবার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তো যে বিষয়টা নিয়ে আপনার সঙ্গে আজকে আলাপ করতে এলাম, যে আমরা যে বহুল আলোচিত যে করোনা ভাইরাসের কারণে যে বৈশ্বিক মহামারী, সেই প্রেক্ষাপটে যে দ্বিতীয় যে প্রণোদনা যুক্তরাষ্ট্রের বেশ আলোচিত ছিল এবং বহু মানুষ সেটির অপেক্ষায় ছিলেন বড়দিনের এই উৎসবের আগে আগে তারা যদি সেটি পেতেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেটি ঝুলিয়ে রাখলেন 1 সপ্তাহ, তারপর তিনি স্বাক্ষর করলেন এবং নানা রকম চাপের মুখে সহ রাজনীতিবিদ এবং আমরা কংগ্রেসের কথাও শুনছি যেরকম চাপের মুখে তিনি আসলে শেষ পর্যন্ত অনেক জল ঘোলা করে স্বাক্ষর করলেন। তো যুক্তরাষ্ট্রে এই ব্যাপারগুলো কিভাবে দেখা হচ্ছে? যে এটি একটি দেশের জন্য এবং যে সমস্ত মানুষের এই সাহায্যটা সহযোগিতার প্রয়োজন ছিল, যেমন এর মধ্যে আছে যে যাদের করোনার কারণে চাকরিচ্যুত হয়েছেন, তাদেরকে যে একটা বেকার ভাতা জাতীয় একটা সাময়িক কিছু দেওয়া হয়, তারপরে যারা ভাড়া দিতে পারছেন না তাদেরকে যেন উৎখাত করা না হয়, এই বিষয়গুলি ছিল একসঙ্গে। এবং সেটা আগের যেটা ছিল সেটা এক্সপায়ার করে গেছে। এক্সপায়ার করার আগেই যেহেতু এটা কংগ্রেস এবং সেনেট দুটো থেকেই পাশ হয়েছে, কংগ্রেসে ডেমোক্র্যাট মেজরিটি এবং সেনেটে হলো রিপাবলিকান, যেটা ট্রাম্পের দল। এবং মিচ ম্যাকডোনাল্ড যিনি সেনেটের প্রধান দলের অর্থাৎ ট্রাম্পের দলের যিনি প্রধান, তিনি নিজে এটাকে সাইন করে দিয়েছেন এবং পাঠিয়ে দিয়েছেন। কিন্তু দেখা গেল ট্রাম্প কোনো কথাই বলছেন না এবং তিনি ফ্লোরিডায় চলে গেলেন, মারে লাগো ওনার যে গলফ ক্লাব আছে সেখানে চলে গেলেন, সেখানে আসছেন যাচ্ছেন এবং এ বিষয়ে কোনো কথা বলছেন না। তবে খুশির খবর হলো বা ভালো খবর হলো যে গত রাতে তিনি এটাকে সাইন করেছেন এবং সাইন করার সময় তিনি মুখ রক্ষার্থে বলেছেন যে এর বদলে আমি চেয়েছি যে আমার যে নির্বাচনে যে দুর্নীতি হয়েছে সেটা যেন আবারও আদালতে যায় এবং সেটা নিয়ে যেন আরেকটু বিচার করা হয়। কিন্তু আমরা যেটা জেনেছি যে এটা মুখ রক্ষার্থে তিনি বলেছেন, আসলে এই ধরনের কোনো এগ্রিমেন্ট হয়নি। তো বোঝা যাচ্ছে যে ট্রাম্প এই নির্বাচনে হেরে তিনি এখনো এটা মেনে নিতে পারছেন না এবং কিভাবে নির্বাচনের ফলাফলটাকে উল্টানো যায় সে চেষ্টা করছেন। এবং মানুষের যে পরিস্থিতি, করোনার যে পরিস্থিতি, সেটা নিয়ে তার খুব একটা দুশ্চিন্তা আছে বলে মনে হচ্ছে না। আমাদের ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের তো আর খুব বেশি বাকি নেই, জয় পরাজয় সুনিশ্চিত এবং নতুন প্রেসিডেন্টকে এক ধরনের বরণ করে নেওয়া, তাকে নানাভাবে প্রস্তুত করে তোলা, এরকম অনেক খবর আমরা তো আসলে নিয়মিত দেখছি। তো ডোনাল্ড ট্রাম্প তো তিনি আসলে এখন বলা চলে প্রায় সাবেক, প্রায় এখনো তিনি আসলে ক্ষমতাসীন। তো তাকে আসলে যুক্তরাষ্ট্রবাসী তারা কিভাবে শেষ পর্যন্ত মনে রাখবে, সেই আলোচনা কি হচ্ছে? জি,
একটা বড় ঘটনা ঘটেছে যে যুক্তরাষ্ট্রের প্রধান একটি রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি, সেই পার্টিটিকে তিনি ছিনিয়ে নিয়েছেন একটি ব্যক্তি, এবং তিনি কিন্তু প্রথম থেকে রিপাবলিকান পার্টির একজন সদস্য বা একজন নেতা নন। তিনি এমনকি প্রথম জীবনে তিনি ডেমোক্রেট ছিলেন এবং অনেক তিনি যেহেতু ব্যবসায়ী ছিলেন জানেন সবাই, কাজে সেভাবে সরাসরি কোনো রাজনীতির সঙ্গে জড়িত হন নাই। এর ফলে এখন সমস্ত রিপাবলিকান পার্টি, এমনকি মিচ ম্যাকডোনাল্ড যার কথা বলা হলো, তিনি সেনেটের মেজরিটি দলের লিডার, তার কথাও উনি শুনছেন না। কারণ মিচ ম্যাকডোনাল্ড বলেছেন যে এই হারটা মেনে নেওয়া উচিত, যেহেতু বিভিন্ন আদালত থেকে এই ডোনাল্ড ট্রাম্পের যে অভিযোগ ছিল সেই অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে। তো এখন একটা হলো যে রাজনীতিতে একটি মানুষের যে প্রভাব, সেটি অনেকদিন পর্যন্ত গবেষকদেরকে ভাবাবে কিভাবে হলো, এতদিনকার একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল সেটাকে তছনছ করে দেয়া সম্ভব হলো কিভাবে। কিন্তু অপর পক্ষে আপনি হয়তো জানেন যে 20 তারিখে ইনঅগারেশন হচ্ছে জো বাইডেনের, কিন্তু একই সাথে অল্টারনেটিভ একটা ইনঅগারেশন হচ্ছে অনলাইন, সেটা করছে ট্রাম্পের সাপোর্টাররা। 60,000 মানুষ অলরেডি সেখানে জয়েন করবে বলেছে। মানে তারা বোঝাতে চাচ্ছে যে ট্রাম্প জিতেছে, তবে ওই ওয়াশিংটন ডিসিতে নয়, অনলাইনে ফেসবুকে খুব সম্ভবত। তার অর্থ বোঝা যাচ্ছে যে ট্রাম্পকে একজন নেতা হিসেবে মনে রাখবে এরকম মানুষের সংখ্যাও কম নয়। এবং তিনি যখন হোয়াইট হাউস থেকে চলে যাবেন তখনও তিনি এই রাজনীতিকে এবং আমেরিকার বিভিন্ন বড় বড় ঘটনাগুলিকে প্রভাবিত করার জন্য সচেষ্ট থাকবেন বলে সবাই মনে করছে। হ্যাঁ, সেরকমই আসলে আমরা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যেটুকু আসলে বাংলাদেশে বসে খবর টবর পাই, সেগুলোই ঠিক একই ধরনের বিশ্লেষণই আসলে করা হচ্ছে। আপনার কাছে আরো অনেক কিছু জানবার ছিল, কিন্তু সময় তো খুব দ্রুত চলে যায়। শেষ একটা বিষয়টা শুনি, যে আমরা শুনছিলাম যে করোনার প্রকোপ তো গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রে আবারও খারাপের দিকে যাচ্ছে। তো সর্বশেষ কি আপনি কোনো তথ্য যোগ করতে চাইবেন? জি, করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েছে। এখন ডক্টর ফাউচি অ্যান্থনি ফাউচি যেটা বলছেন যে আমরা এপ্রিলে বা সে সময়ে যেই ভয়াবহ অবস্থার মধ্যে ছিলাম, এখন তার থেকেও বেশি একটা ভয়াবহ অবস্থার দিকে আমরা যাচ্ছি। ডিসেম্বর এসেছে, শীতের সময় এমনি এই ভাইরাসটা বাড়ে কারণ মানুষ বদ্ধ জায়গায় বেশি সময় থাকে। তারপরে এখানে আপনার বিভিন্ন হলিডেজ আসছে, ক্রিসমাস গেল, 31st নিউ ইয়ার আসছে, সেখানে মানুষ একতাবদ্ধ হয় বা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার জন্য যায়। এই কারণে এটার বিস্তার হচ্ছে। এবং আরেকটা সংবাদ হলো যে যুক্তরাষ্ট্রে এই ডিসেম্বর মাসেই 20 মিলিয়ন মানুষকে ভ্যাকসিন দেওয়ার কথা ছিল, কিন্তু আজ পর্যন্ত 2 মিলিয়ন হয়েছে। 20 মিলিয়ন তো হয়নি, 2 মিলিয়ন হয়েছে, আর 3 দিন বাকি আছে ডিসেম্বরে। তো কাজেই সেইভাবে সফলভাবে আগাচ্ছে না। একই সঙ্গে করোনার বিস্তার বাড়ছে, একই সঙ্গে কিছুটা ভীতি যোগ হয়েছে যে ইংল্যান্ডে যে নতুন স্ট্রেইনটা পাওয়া গেছে সেটা নিয়ে। এবং সবচেয়ে সেটা হচ্ছে যে আমরা এখানে সাধারণ মানুষ পেতে, এই ভ্যাকসিন পেতে এপ্রিল মের আগে হবে না, কিন্তু মানুষের মধ্যে যে ভীতিটা ছিল, সচেতনতাটা ছিল, সোশ্যাল ডিস্টেন্সিং, সেটা চলে যাচ্ছে, সেটা কোনোভাবে আনা যাচ্ছে না। তো মনে হচ্ছে যে সামনে কিছুটা সময় একটু খারাপ যাবে, এভাবে যুক্তরাষ্ট্রের। এটা আসলে আমরা বিশ্বজুড়ে ঠিক একই খবরই শুনছি। বাংলাদেশেও আপনি নিশ্চয়ই সতর্কতার কথা আপনি নিশ্চয়ই শুনছেন, এক ধরনের কড়াকড়ির কথাও নিশ্চয়ই আপনি শুনছেন। আপনার সঙ্গে আলাপ করে অনেকদিন পরে ভালো লাগলো। নিশ্চয়ই সামনের দিনগুলোতে আবারও আলাপ হবে। আজকে আলাপ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অবশ্যই নওরোজ ইমতিয়াজ, আপনাকে এবং আপনার দর্শকদেরকে অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই আমরা কথা বলছিলাম, যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছিলেন তথ্য প্রযুক্তিবিদ এবং লেখক
মোস্তফা তানিম তিনি বলছিলেন সেখানকার করোনা পরিস্থিতি নিয়ে, পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যে করোনা প্রণোদনা স্বাক্ষর করার বিষয়ে তিনি যে একটু দেরি করলেন এবং এই নিয়ে যে একটা জল ঘোলা হলো সেই বিষয় নিয়ে তিনি এক ধরনের বিশ্লেষণ শোনাচ্ছিলেন। একই সঙ্গে আমরা আমাদের আলোচনার একদম শেষ প্রান্তে চলে এলাম। এতক্ষণ যারা দর্শক আমাদের সঙ্গে ছিলেন টেলিভিশন সেটের সামনে কিংবা অনলাইনে, তাদের সবাইকে অনেক ধন্যবাদ।